মার্কিন বাণিজ্য চুক্তির ব্যাপারে কি একবারও কথা বলছে বিরোধী দল? সব কিছুকে নিয়ন্ত্রণ করে ফেলবে এই চুক্তি, সেটা নিয়ে জামাতের কোনো কথা আছে? গণভোটে কোনোদিন সংবিধান সংশোধন হয় না। কোনো ক্ষমতাসীন দলের ঘোষণার উপরে কারো আস্থা থাকে না। মানুষ দেখে ওটার বাস্তবায়নটা কতটুকু হয়েছে। এই যে আসলে সরকারি দল বারবার বিরোধী দলের দিকে আঙুল তুলছে, মানে তাদের বক্তব্যকে বারবার বলা হচ্ছে তারা আসলে অপপ্রচার করছে। আবার বিরোধী রাজনৈতিক দল বলছে যে বিএনপি যে প্রত্যাশাগুলোর কথা বলেছিল, ইশতেহারে তারা যে জনগণের কাছে ওয়াদা করেছিল সেগুলো করছে না। বিশেষ করে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, কঠোর পদক্ষেপ তারা নেবেন, সেই হুমকিও বারবার আসছে। এই হুমকিগুলো আসলে সামনের দিনে এই দূরত্বটা এই বিরোধী দলটার জায়গাটার থেকে আরো বেশি বাড়বে কিনা, কি মনে হয়? এখানে একটা চমৎকার বিরোধিতার ঐক্য আছে। দেখেন কত কথা বলছে, কিন্তু মার্কিন বাণিজ্য চুক্তির ব্যাপারে কি একবারও কথা বলছে বিরোধী দল? আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু প্রতিদিন প্রতিবাদ করছি, প্রতিদিন বলছি যে বাংলাদেশের কৃষিটার সর্বনাশ হবে, বাংলাদেশের শিল্পের সর্বনাশ হবে, আমাদের দেশের অর্থনীতিটা নিয়ন্ত্রিত হয়ে যাবে, আমাদের তেল নিয়ন্ত্রিত হয়ে যাবে, আমাদের গম আমদানি বাধ্যতামূলক হয়ে যাবে, আমাদের যেটা প্রয়োজন নাই সেটাও কিনতে হবে আমাদের আমেরিকার কাছ থেকে। এমনকি আমেরিকার সঙ্গে যাদের একটু শত্রুতামূলক সম্পর্ক আছে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করাও কঠিন হয়ে যাবে। আমাদের চীনের সঙ্গে এত বড় বাণিজ্য বলি, কিংবা ভারতের সঙ্গে বলি, কিংবা রাশিয়ার সঙ্গে বলি, জাপানের সঙ্গে বলি, সব কিছুকে নিয়ন্ত্রণ করে ফেলবে এই চুক্তি, সেটা নিয়ে জামাতের কোনো কথা আছে? তার মানে বিষয়টা কি এইরকম যে এমন কিছু বিষয় নিয়ে আমরা বিতর্ক করব যে বিতর্কগুলো শুনতে ভালো, যে বিতর্কগুলো খুবই ইন্টেলেকচুয়াল অ্যারেনাতে খুব কাজ করবে, কিন্তু বাস্তব জীবনে তার প্রভাবটা পড়বে। তাহলে কি যে উপদেশটা বলেছিলেন যে এই চুক্তির বিষয়ে বিএনপি জামায়াত সবাই জানতেন, সেটাও খানিকটা সত্যি হওয়ার সম্ভাবনা তৈরি হয়? আপনার মুখ থেকে এই কথাটা বের করার জন্য আমি একটু বলেছিলাম যে কথাটা আপনি বললেই ভালো হয়, যে তাহলে কি এটাই ধরে নেব আমরা? এই জন্য বললাম যে এটা কি বিরোধিতার ঐক্য? আমরা কি এমন কিছু বিষয়ে বিতর্ক করব? এখন মানুষ যদি বলে আচ্ছা গণভোট হয়েছে, গণভোটে একটা গণসম্মতি থাকে, কিন্তু সংবিধান সংশোধন হয় কিসে? গণভোটে। গণভোটে কোনোদিন সংবিধান সংশোধন হয় না। আইন তৈরি হয় কি গণভোটে? হয় না। এটাতে সম্মতি থাকে। আইনটা তৈরি করতে হবে পার্লামেন্ট। তা ঠিক আছে, এই ডিবেটটা পার্লামেন্টে হোক। পার্লামেন্টে কখনো কখনো একটা ভয়েসও খুব গুরুত্বপূর্ণ। ওই রুমিন ফারহানা একটা ব্যক্তি না তুলে ফেলছেন না অনেক কথা, সেরকম কখনো কখনো একটা সিঙ্গেল ভয়েস খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে তো অনেকগুলো আছে, তাদের সংসদীয় আসন আছে। তো এই বিতর্কগুলো সংসদে করেও তো বিএনপিকে নাস্তানাবুদ করা যায়। কিন্তু আমরা যেটা বলতে চাই যে প্রশ্নগুলো যেন হয় জনগণের পক্ষে, কারণ এই পার্লামেন্ট পরিচালিত হবে শেষ পর্যন্ত। কিন্তু বিএনপি যখন বারবার অক্ষরে অক্ষরে মানতে বদ্ধপরিকর এই কথা বলছে, তখন আস্থা কেন করতে পারছে না? আস্থার জায়গাটিতে আসতে পারছে না কেন বিরোধী দল? কোনো ক্ষমতাসীন দলের ঘোষণার উপরে কারো আস্থা থাকে না। মানুষ দেখে ওটার বাস্তবায়নটা কতটুকু হয়েছে। কারণ কোনো দল কি কখনো ক্ষমতায় গিয়ে বলেছে যে আমি জনগণের বিরুদ্ধে কাজ করব? তারা তো বলে আমি জনগণের পক্ষে কাজ করছি, কিন্তু যখন কাজটা জনগণের পক্ষে যায় না তখনই তো বিরোধী দলের ভূমিকা সেখানে পালন করতে হয়। শুধু বিরোধী দল না, কখনো কোনো জনগণের চাপটা এরকম হয়, সরকারি দলের অভ্যন্তরেও তখন ফাটল তৈরি হয়। তাহলে আমরা মনে করি সেই জায়গাগুলোতে জনগণের এই মুহূর্তে সমস্যাটা কী? ধানের দাম নির্ধারণ করলো 1440 টাকা। ধান কত টাকায় কৃষক বিক্রি করতে বাধ্য হচ্ছে? সেই ক্ষেত্রে সরকারের ভূমিকা কী? সরকার 6 লাখ টন ধান কিনবে, 9 লাখ টন চাল কিনবে। আচ্ছা, ধানটা বেশি কিনবে না চালটা বেশি কিনবে? এই প্রশ্নটাও তো সংসদে আলোচনা হলো না। সংসদে তাহলে কোন আলোচনাটা সামনে আসবে? আমাদের সামনে শিক্ষা বাজেটটার কি হবে? শিক্ষার আলোচনাগুলো করবার একটা বড় দায়িত্ব তো বিরোধী রাজনৈতিক দলেরও আছে। তারা কেন এই ইস্যুগুলো তুলছেন না? এই জন্য আমি বলেছিলাম যে আসলে কি আমরা কোন আলোচনাটাকে সামনে, 2.5 মাস তো হয়ে গেল, 2.5 মাসের মতো না, 85 দিন হয়ে গেল। 85 দিন হয়ে গেল। আমরা কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা এর মধ্যে আমরা পার করছি একটা যুদ্ধকালীন পরিস্থিতি, এর মধ্যে পার করলাম আমরা বন্যা পরিস্থিতির মতো একটা পরিস্থিতি, এর মধ্যে